ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত ইসনোভা। গত কয়েকদিনে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কৃষি এবং মৎস্য খাতে বড় বিপর্যয় নেমে এসেছে। পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, বীজতলা, সবজি ক্ষেত, পুকুর, দিঘি এবং মাছের ঘেরের বাঁধ ভেঙে বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলছে, তবে পুরোপুরি নির্ণয় করা সম্ভব হবে পানি নেমে যাওয়ার পর। কিন্তু এই ক্ষতি পুষিয়ে ওঠা কৃষকের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব কি, এসব নিয়েই মূলত আজকে আমাদের টালিখাতার আলোচনা। বন্যায় কৃষির ক্ষতি উত্তরণের উপায় কি, আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মুঈত এবং আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্না। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আমি জনাব আলী জিন্না আপনার কাছে একটু যেতে চাচ্ছি। চট্টগ্রামের কথা দিয়ে যেহেতু বলছিলাম এবং বন্যা পরিস্থিতি আমরা যতটুকু জানি ওই দিকেই আসলে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি। কোন কোন এলাকায় সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি রয়েছে, কোন কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন, আপনার চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যা চিত্রটা একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 6 থেকে 11 তারিখ টানা ভারী বর্ষণে চিটাগাং অঞ্চলে বেশ কিছু ফসলি জমি বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে। আমি যদি এইভাবে বলি যে বাংলাদেশের 14টি কৃষি অঞ্চল, তার মধ্যে চট্টগ্রাম একটা কৃষি অঞ্চল। এই চট্টগ্রাম কৃষি অঞ্চলে 5টি জেলা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর। এই 5টি জেলার মধ্যে মূলত 2টি জেলা বেশি, নোয়াখালীর হাতিয়া সীমিত আকারে বন্যার পানিতে ফসলি জমি আক্রান্ত হয়েছে। তার পরিমাণটা আমরা যেটা গতকাল পর্যন্ত আমরা যে তথ্যটা পাইছি, এই 5 জেলায় ফসলি আক্রান্ত যে সমস্ত ফসল এখন মাঠে আছে, মাঠের দণ্ডায়মান ফসল, এই দণ্ডায়মান ফসলের মধ্যে আছে আউশ, রূপামন, বীজতলা, গ্রীষ্মকালীন সবজি, কিছু ফল বাগান, মরিচ এবং পান বরজ। এই সবগুলো ফসল আমাদের এখন মাঠে দণ্ডায়মান আছে চিট্টগ্রাম রিজিয়নে 1,10,500 হেক্টর জমি। এর মধ্যে আক্রান্ত হয়েছে 44,793 হেক্টর। মানে দণ্ডায়মান ফসল যা আছে তার নিমজ্জিত হার হলো প্রায় 41% গড়ে আর কি, গড়ে। তা আপনি আগেও যেটা যে বলছিলেন যে আসলে আমরা এটা হলো আক্রান্ত, এফেক্টেড বা পানিতে নিমজ্জিত। এখন কি পরিমাণ ক্ষতি হয়েছে বা হবে, এটা অতিবৃষ্টির ফলে যে পানি, এই পানি ফুললি নিমজ্জিত যেগুলো আছে পানি নেমে যাওয়ার পরে কিন্তু অ্যাসেস করা হয়। এর মধ্যে যেগুলো নিমজ্জিত হয়েছে কিছু হয়তো ফুল ড্যামেজ হবে, কিছু পার্শিয়াল ড্যামেজ হবে, কিছু হয়তো ড্যামেজ নাও হতে পারে। আসলে তো এটা পানি নেমে যাওয়া প্রায় শেষের দিকে, 2-1টা জায়গায় হয়তো জলাবদ্ধতা কিছুটা আছে, তবে ধরুন বেশিরভাগ ক্ষেত্রে পানি নেমে গেছে। তো এখন আমাদের মাঠে এটা নির্দেশনা দেওয়া আছে আজকে থেকেই, তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। মনে করেন যে রূপামন, বীজতলা আমার আছে হলো 6,349 হেক্টর জমি এফেক্টেড হয়েছে, মাঠে ছিল আর কি। এফেক্টেড হচ্ছে 33,51 হেক্টর। এটা যে আক্রান্ত হলো, এটা কি ফুল ড্যামেজ হলো না আংশিক ড্যামেজ হলো না অন্য কোনো, না কিছুটা আবার তারা রিকভার করতে পারবে। এই কাজটা আজকে থেকে শুরু হয়েছে। এই কাজটা যখন চূড়ান্ত একটা তথ্য পাবো তখন আমরা বুঝতে পারবো যে 3351 হেক্টর জমির মধ্যে প্রকৃতপক্ষেই ফুললি কতটুক ড্যামেজ আসলে হয়েছে। আসলে অনুরূপভাবে আউশ ধানের ক্ষেত্রেও, গ্রীষ্মকালীন সবজির ক্ষেত্রেও মোটামুটিভাবে যে তথ্যটা আমাদের নিমজ্জিত আছে, এর কি পরিমাণ 44,793 ফুল তার ক্ষতি হবে না, মনে করেন যে হয়তো 20,000 হেক্টর ক্ষতি হলো। এই ক্ষতি প্রেক্ষিতে কিন্তু আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি। পরিকল্পনা গ্রহণ করে এখানে একটি বিষয় আপনি বলছেন যে ধান পানির বরজ থেকে বিভিন্ন ক্ষেত্রে আপনার চট্টগ্রাম জোনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের সাম্প্রতিক বন্যায়। কিন্তু আমি একটু জনাব আব্দুল, ক্ষতিগ্রস্ত বললে ভুল হবে, এটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করা হচ্ছে, ক্ষতির পরিমাণটা নিরূপণ করা হচ্ছে। আমি যদি একটু জি আপনি বলুন। আচ্ছা, আমরা একটু জনাব আব্দুল মুঈত আপনার কাছে একটু যাই যে সারা দেশে এরকম কৃষির কি পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন আপনারা? জি ধন্যবাদ। আজকে আসলে এই বন্যার যে কারণে হঠাৎ করে যে বন্যা হলো আমাদের, এই বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু কৃষিতেই হয়ে থাকে, যেহেতু মাঠে ফসল থাকে, ফসল নিমজ্জিত হয়ে যায়। তো সারা বাংলাদেশে যেটা আমি ফিগার আজকে জেনেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে, যে 1,14,700 হেক্টর জমি নিমজ্জিত।
এখন নিমজ্জিত হলে যে ক্ষতি হয়ে গেল তা না, পানি সরে যাওয়ার পরে যেমনটি আমাদের এডিশনাল ডাইরেক্টর চট্টগ্রাম অঞ্চলেরই বলছিলেন যে পানি সরে যাওয়ার পরে অ্যাসেসমেন্ট করতে হবে ক্ষতি কতটুকু হলো। সেই ক্ষতিটা নিরূপণ করা, তবে বিশেষ করে ফসলের উপর ভিত্তি করে ক্ষতিগুলো বেশি হয়। যেমন আপনার রোপা আমনের বীজতলা খুব কচি অবস্থা থাকে, এ সময় যদি 2 দিন বা 3 দিন পানির নিচে থাকলে রোপা আমন বীজতলাটা নষ্ট হয়ে যায়। তবে আসার কথা যেটা, যে আপনার রোপা আমনের কেবল শুরু মৌসুম, এই শুরু মৌসুমে যে বীজতলাগুলো ছিল এটা যদি নষ্ট হয়ে যায়, কৃষকরা কিন্তু পুনরায় নতুন করে বীজতলা করে লাগাতে পারবে এবং সেটা কভার হয়ে যাবে। আর একটা হলো আউশের ক্ষেত্রে, আউশ কিন্তু মোটামুটিভাবে আর কয়েকদিন পরে হলো তারা আউশ ধানটা তুলতে পারতো। সে আউশ ধানটা যদি নিমজ্জিত হয়ে যায় এটা কিন্তু মোটামুটিভাবে ড্যামেজ হয়ে যাবে, এবং আউশ ধানের যেটা একটা প্রাপ্তি, যেটা একটা ফলন, সেই বন্যার এলাকাগুলো থেকে ফলনটা আর আশানুরূপভাবে বা আসবেই না আর কি। এটা মোটামুটি বলা যাবে এটা ধ্বংস হয়ে যাবে। প্লাস হলো পানির বরজের ক্ষেত্রে এরও পানি সহ্য করতে পারে না, 2-4 দিন থাকলেই হয়তো ড্যামেজ হয়ে যায়। তারপরে তো এই শাকসবজির ক্ষেত্রে আছেই, শাকসবজি খুবই নাজুক, পানি পেলেই সেগুলো অনেক শাকসবজি নষ্ট হয়ে যায়। তবে ঘটনা হলো যে এই যে বন্যাটা যে হঠাৎ করে হলো, এটার কিন্তু কারণ মূলত আমাদের হলো, যদি বলি আমি, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই যে হঠাৎ করে বৃষ্টি, এবং কোনো একটা এলাকায় একদিনে প্রচুর পরিমাণে বৃষ্টি, 200 মিলিমিটার 150 মিলিমিটার, তখন হয় কি এটা জলাবদ্ধতা হয়ে যায়, ড্রেন আউট হওয়ার সুযোগ থাকে না। এবং দেখা যায় যে আমাদের শহর এলাকাগুলোতেও আপনারা জানেন যে নট অনলি এই কৃষি ক্ষেত্রে কিংবা গ্রাম এলাকায় শুধু বন্যার প্রকোপটা বা ক্ষতিটা হয়নি, আমাদের শহর এলাকায়ও আপনারা দেখেছেন যে রাস্তাঘাট ডুবে আমাদের বিভিন্ন যানবাহন চলাচল সবকিছু ব্যাহত হয়েছে। তো কাজেই এই বন্যার বিষয়টাতে সবচেয়ে ব্যাপার হলো কৃষককে আগাম সতর্কতা দেয়া। কিন্তু আগাম সতর্কতা দিয়েও যদি ধান বা যে কোনো একটা ফসল হারভেস্ট করার উপযুক্ত থাকে, তাহলে তারা জি, একটা এখানে এখানে একটি বিষয় আপনি বলেছেন যে জি। জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং আকস্মিক যে বন্যাটা হয়েছে, এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় আগেও কিন্তু বন্যা হয়েছে, কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বন্যায় আমরা যতটুকু জানি যে এই প্রতি বছরই কিন্তু বন্যার তীব্রতা, বন্যার ধরন, সেগুলোর কিছুটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারি। আমরা যদি মোহাম্মদ আলী জিন্নাহ আপনার কাছে যদি একটু যাই, একটু ছোট করে আগে আপনার কাছে একটু শুনবো যে মাছের ঘের, তা আপনি বলছিলেন যে ক্ষতির পরিমাণ নিরূপণ করা, মাছের ঘের যাদের ভেসে গেছে তারা কিন্তু অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিভাবে পুষিয়ে উঠবেন? জি জি, ধন্যবাদ। আসলে এটা যদিও মাছ নিয়ে আমরা কাজ করি না, গত পরশুদিন যে প্রাইম মিনিস্টার সাথে জুম মিটিং ছিল বিভাগীয় কমিশনারদের সাথে, তা আমি ওই জায়গায় ছিলাম এবং আমাদের মৎস্য ডিপার্টমেন্টের লোকজনও ছিল নাকি। তো ওনারা যেটা বলছে, মাছ বের হয়ে গেলে তো রিকভার করার উপায় নেই, তাদের পুনর্বাসিত করার জন্য কি করা যেতে পারে, নতুন করে পোনা দিয়ে তাদের ক্ষতি পোষায় দেওয়া যেতে পারে। এটা মাছের ক্ষেত্রে আসলে ইন এ নাটস খুব সংক্ষেপে হলো এই হলো কথা। আসলে তাদের পোনা দিয়ে সহযোগিতা করা আর কি। তারা যেটা বলছে, তাদের বেশ কিছু পুকুর বা যে জলাশয়গুলো ছিল উপচে যায়, মাছের বের হয়ে যাওয়া বলে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু আপনারা কি কৃষকের। তাৎক্ষণিকভাবে কৃষককে কোনো সহায়তা প্রদান করেছেন? না, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যেহেতু আমরা আগেই বললাম আপনাকে, যেহেতু ক্ষতিটা নিরূপণ হয়ে গেলে এটা আমরা কিন্তু পরে তালিকা করে করে একটা প্রস্তাবনা পাঠাই। তো তাৎক্ষণিকভাবে যেটা আজকেও একটু আগে কথা হলো, তাৎক্ষণিকভাবে আমরা যেটা ডিসিশন নিয়েছি যে বীজতলা যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে একটু আগে আমাদের ডিরেক্টর ফিল্ড সার্ভিস স্যার বললেন যে সরকারিভাবে 7টা জেলায় কিছু সরকারিভাবে বীজতলা করবে আর কি। এই জন্য প্রতিষ্ঠান খুঁজতেছি, বীজ দিলে আমরা এই বীজ দিয়ে তাৎক্ষণিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বীজতলা যাদের ক্ষতি হয়েছে, তাদের আমরা পুনর্বাসিত করতে পারবো। পাশাপাশি যে সবজির ক্ষেত্রে কিছু প্রণোদনা আসবে, রূপা আমনের ক্ষেত্রে হয়তো প্রণোদনা দিবে, পাশাপাশি আগাম শাকসবজি করার জন্য সরকারিভাবে কিছু দিব। কিন্তু এটা আমরা প্রকৃত ক্ষতি অ্যাসেসমেন্ট করার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বড় পাঠালে এটা কিন্তু আমরা বলতে পারবো যে কি পরিমাণ দিতে পারবো। আসলে হয়তো 100টা কিছু ক্ষতিগ্রস্ত হলে ফুল তো সরকারিভাবে দেওয়ার সামর্থ্য হয় না, সর্বোচ্চ সংখ্যক দেওয়ার আমরা চেষ্টা করি, আমরা দেওয়ার জন্য ক্ষতি পুষার জন্য চেষ্টা করি আর কি। এইভাবে আমাদের রুটিন ওয়ার্কগুলো হয়ে থাকে আসলে। আর এখন কৃষক উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, ওরা মাঠে আছে, তারা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতেছে, কোন ফসলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা আমরা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন প্রস্তুত করে কাজ
কাজ চলমান, এটা তো 2-1 দিন লাগবে। এরপরে কত কোটি টাকা ক্ষতি হলো এটা অ্যাসেস করব, অ্যাসেস করে আমরা আমাদের যে জি, এখানে অধিদপ্তর একটি আছে। বিষয় আসলে আমরা বলি যে বন্যা হয়েছে, ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ নিরূপণ করে বিভিন্নভাবে তাদের লোকসান পুষিয়ে ওঠার জন্য প্রণোদনা দেওয়া হবে, বীজতলা দেওয়া যাবে, সেটা ঠিক আছে, কিন্তু আসলে এটি দীর্ঘমেয়াদী উত্তরণের যে পদ্ধতি আছে কিনা সেটা আমরা আপনাদের কাছ থেকে জানবো। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আমাদের আলোচনা বন্যায় কৃষির ক্ষতি উত্তরণের উপায় কি। আলোচনা করতে আমাদের সাথে যে দুজন অতিথি যুক্ত আছেন, আমরা আবারও একটু তাদের কাছে ফিরে যেতে চাই। এ পর্যায়ে আমি একটু জনাব আব্দুল মঈন আপনার কাছে একটু ফিরে যেতে চাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কথা বলছিলেন আপনি এবং বন্যার কারণ সম্পর্কে বলছিলেন। প্রতি বছরই কিন্তু বন্যা হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রণোদনা দেয়া হচ্ছে, কিন্তু এখানে একটি বিষয় আসলে না বললেই নয় যে বন্যার যে তীব্রতা ধরন, আমি বলছিলাম একটু আগে যে সেটি কিন্তু পরিবর্তন হয়। সে তুলনায় আমাদের দেশে কাঠামোগত কৃষি ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমরা কিন্তু দীর্ঘ সময় দেখে এসেছি যে বন্যা সহিষ্ণু বিভিন্ন বিকল্প জাতের ধান, সেটা ধানের জাত উদ্ভাবন করা হচ্ছে কিংবা ফসলের জাত উদ্ভাবন করা হচ্ছে। তো সেই গবেষণা কি আসলে গবেষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, নাকি এর বাস্তব ফল আমরা দেখতে পাবো? ধন্যবাদ। বিরতির আগে যেমনটা আমরা বলছিলেন, আমি শুধু একটু ওটা টেনে নিয়ে বলবো যে আপনারা যেমন মাছের ঘেরের কথা বলছিলেন, যে মাছের ঘের যখন উপচায় পানি চলে যায়, মাছও বের হয়ে চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় হলো, কৃষক আপনার ধানই করুক বা শাকসবজি করুক আর মাছ করুক বা পশু সম্পদের রক্ষার জন্য হোক, এই কৃষককে কিন্তু আসলে ফোরকাস্টিং, যেটা আবহাওয়ার পূর্বাভাস, এটা কিন্তু অনেকটা একুরেট হচ্ছে, এখন একুরেসি বাড়ছে। তো এই পূর্বাভাসটা যদি তাকে পৌঁছানো হয়, তারা যদি পূর্বাভাসটা পায় এবং সেই অনুযায়ী তারা যদি ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু অনেকটা ক্ষতি পোষানো সম্ভব। যেমন আমি মাছের ঘেরের কথা বলছি, বন্যা আসছে, একজন মৎস্য চাষি জানলো যে সামনে বন্যা আসছে, সে যদি তার মাছের ঘেরটাকে একটু নেট দিয়ে যদি একটু ঘিরে রাখে, তাহলে কিন্তু পানি হয়তো উপরে উঠবে কিন্তু মাছটা বের হবে না, মাছটা কিন্তু সেভ করতে পারবে। নেটের দাম এখন কিন্তু খুব বেশি না, খুব সহজেই কিন্তু এটা চাষিরা করতে পারে। আর একটা হলো যে আমার যে সমস্ত ধান বা যে সমস্ত ফসল হারভেস্ট করার উপযোগী আছে, তুলে নেওয়ার উপযোগী আছে, আমি যদি সেই ইনফরমেশনটা পাই যে বন্যা আসছে, তোমার যে ফসলগুলো তোলার মতো আছে তোমরা তুলে নাও, তাহলে শাকসবজি বলেন বা যেটাই হোক, সে যদি তুলে নেয় তাহলে কিন্তু তার কিছুটা ক্ষতি পোষানো যায়। আর একটা হলো যেটা বললেন যে গবেষণার কথা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই গবেষণা করে যে আমাদের জলবায়ু সহনশীল যে কৃষি যেটা আছে, যেমন বন্যা এলাকায় কোন ধরনের চারাগুলো, কোন ধরনের জাতগুলো উপযোগী হবে, সেগুলোকে বের করে নিয়ে সেগুলোকে জনপ্রিয়তা করা। এবং এটা যে হচ্ছে না তা না, জলমগ্ন সহনশীল জাত এমন আছে, যেমন বিধান 51, বিধান 52, 15 দিন পানির নিচে থাকলেও কোনো ক্ষতি হবে না। তো এটা হলো আমন মৌসুমের বিষয়, এটা আমনে এই জিনিসটা হয়। তো এই ধরনের বিভিন্ন ফসলের বিভিন্ন জাত আছে, যে জাতগুলো। এই জি, বিষয়টি নিয়ে আমরা একটু আলিজিন্না আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে গবেষণা করে যে ধানগুলো উদ্ভাবন করা হচ্ছে সেগুলো আসলে রোপণ করা হচ্ছে কিনা, কৃষক তার সুফল পাচ্ছে কিনা, আপনি একটু জানাবেন। ধন্যবাদ। না, আসলে বলতে পারছি ঘাত সহনশীল বেশ কিছু, সাপ যেমনটি বলতেছিলেন যে বন্যা সহিষ্ণু জাত, এমনি কোল্ড টলারেন্স আছে, আর্লি ভ্যারাইটি কিছু আছে, জিঙ্ক ভ্যারাইটি কিছু আছে। গবেষকরা বেশ কিছু ঘাত সহনশীল কিন্তু ভ্যারাইটি আবিষ্কার করছে এবং এটা মাঠে কিন্তু দ্রুত ছড়াচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। যে সাপ যেমনটি বলছেন যে বন্যার ক্ষেত্রে যে পানিতে নিমজ্জিত 15 দিন থাকলেও কিন্তু ক্ষতি 51-52 কথা বলছে, এই জাতগুলো কিন্তু মাঠে আছে আসলে। কিন্তু বীজতলার ক্ষেত্রে আরেকটা যেটা আমরা বুঝি, প্রেডিকশন করি যে এবার যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি কিন্তু ইরেগুলার হচ্ছে। বিশেষ করে চিটাগং রিজিয়নের কথা বলে যদি জুলাই মাসে এবছর যদি বৃষ্টি হলো, গত বছর কিন্তু এর চেয়ে অনেক কম ছিল। এবং আগস্টে হয়তো গত ফেনীতে প্রচুর বৃষ্টি, জুলাই প্রচুর বৃষ্টি হয়েছে, এবার কিন্তু নাই আসলে। তো যেটা বলতেছিলাম আসলে এগুলা আসলে প্রাকৃতিক সার, যেটা বলতেছেন জলবায়ু সহিষ্ণু কিছু কাজ আমরা করতেছি আসলে। এর মধ্যে জলবায়ু শুধু ধানের বিভিন্ন ভ্যারাইটি কিন্তু বের হয়েছে আসলে। এই ভ্যারাইটির পাশাপাশি আমরা কিভাবে ক্লাইমেটকে অ্যাড্রেস করতে, স্যার একটু বলতেছিলেন যে, আচ্ছা, এর যেমন মাধ্যমে 3 দিন আপনারা আগে। কি দীর্ঘমেয়াদী সুফল পাবেন এরকম প্রত্যাশা করছেন?
হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই করতে হবে। যেমন এই যে যে বৃষ্টি হবে, এখন যেটা বামিজ পোর্টাল বা সারও একটা কাজ করতে রাইমসের মাধ্যমে যে বৃষ্টি যে হবে 3 দিন আগে, এটা কিন্তু আমরা আগে ফোরকাস্ট করতে পারি আর কি। যে মাছের এই ক্ষতিটা হইতো না যদি আমরা ওই অ্যাপসটা যদি ইউজ আচ্ছা, করতাম, আপনার যে কাছে 3 দিন একটি পরে বিষয় প্রচুর আমি একটু বৃষ্টি হবে। জানতে চাচ্ছি। জি, আপনার কাছে একটি বিষয় আমি একটু জানতে জি। চাচ্ছি জনাব জিন্নাত, যে পুনর্বাসন পর্যায়ে মাঠ পর্যায়ে কি পর্যাপ্ত জনবল, সরঞ্জাম কিংবা বরাদ্দের যে অঙ্ক তার প্রপার ইউটিলাইজ কি হয়? সংকট আছে কোনো? না, জনবলের সংকট কৃষি সম্প্রসারণ প্রচুর আছে আসলে। আমাদের যে চট্টগ্রাম অঞ্চলে মাঠের যে জনবল, তার 60% জনবল আছে আসলে। যে জনবলের সংকট বাকি আছে। আর আমি 40% আগেই নেই? বলছিলাম যে না নাই, এটা নাই, এটা দীর্ঘদিন যাবতই এটা রয়ে গেছে। এটা জনবলের সংকট আছে। আর আর্থিক যে বিষয়টা আপনি বললেন, মানে আমাদের 100 টাকার চাহিদা, সরকার কিন্তু ফুললি 100 টাকা ওইভাবে দিতে পারে না। আর যাই দেখ হয়তো 60% বা 70%, একটু যাই দিক, এটা কিন্তু প্রপার ইউটিলাইজেশন হয়, এতে কোনো সন্দেহ নেই আসলে। হ্যাঁ, দুই একটা হয়তো হইতে পারে যে প্রকৃত কৃষক না পেয়ে একটা দুইটা কৃষক, এটা খুবই খুবই কম। মাঝে মাঝে প্রশ্ন উঠেছে সে সে প্রকৃত কৃষক না, সে প্রকৃত কৃষক পায়নি, অপ্রকৃত কৃষক পাইছে আর কি। এটা দুই একটা, খুব একটা আপনি যেটা বললেন, এটা খুবই লিমিটেড বা সীমিত। তবে প্রপার ইউটিলাইজ কিন্তু যেটাই আমরা পাই এটা হয়ে যায়। তবে অর্থাৎ আপনি জনবলের বলতে সংকট চাচ্ছেন যে এটা যে ব্যাপক পরিমাণ আছে। অর্থ বরাদ্দ দেওয়া হয় সেই পরিমাণ অর্থ পুরোপুরিভাবে আপনারা পান না, যতটুকু পান সেটার প্রপার ইউটিলাইজ করা হয়। মাঠ পর্যায়ে হ্যাঁ জনবলের কিছুটা 40% একটি ইন্ডিকেট দিয়েছেন আপনি, বলছেন যে 40% হ্যাঁ। একটি স্বল্পতা রয়েছে, এবং আবহাওয়ার যে নোটিশটা সেটা যদি আরও প্রপারলি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনারা বলছেন যে এই যে ক্ষতিটা হয়েছে কৃষকের মাঠ পর্যায়ে সেই কমান যাবে। ক্ষতি পুষিয়ে ওঠা কমে যাবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে।